ডিফেকশন সংক্রান্ত বিষয়তে তৃণমূল কংগ্রেস অন্তত যেন কোনো কথা না বলে। পশ্চিমবঙ্গের বিধানসভাতে ডিফেকশন আইনকে, দল পরিবর্তন আইনকে যতভাবে মমতা ব্যানার্জি বুড়াঙুল দেখিয়েছেন, যতভাবে পদদলিত করেছেন, স্বাধীন ভারতের ইতিহাসে কোনো বিধানসভায়, কোনো বিধান পরিষদে, কোনো লোকসভা বা রাজ্যসভায় তা হয়নি। অতএব এই বিষয়ে যদি কোনো কথা বলে, আমি ব্যক্তিগতভাবে সুমোটো টাইপের একটা উদ্যোগ নেব যে ইউ শাট আপ। রাজনৈতিক চাপানুতর বেশ জোরদার হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা পদকে ঘিরে। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পাঠালেও সেই চিঠি ফিরিয়ে দিয়েছে বিধানসভা সচিবালয়। কিন্তু কেন মিলছে না স্বীকৃতি? স্পিকার কি সম্ভাব্য ভাঙনের আশঙ্কায় সতর্ক, নাকি এটা শুধুই একটা প্রক্রিয়াগত জট? যদিও বিরোধী দলনেতা নিয়োগ শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিধানসভার অঙ্ক, দলত্যাগ বিরোধী আইন এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বিধায়কদের স্বাক্ষরিত প্রস্তাব না থাকায় বিতর্ক আরো বেড়েছে। এখন নজর শুধু নতুন চিঠি ও স্পিকারের পরবর্তী পদক্ষেপের দিকে। এই নিয়ে কথা বললেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সী। বিধানসভায় দেখা যাচ্ছে 23খানা বিধায়ক, টিএমসি বিধায়ক আসছে, 50খানার মতন টিএমসি বিধায়ক বিধানসভায় আসছেন না। শোভনদেব বাবুকে লিডার অফ অপোজিশন স্টেটাস অ্যাকর্ড করা হচ্ছে না। আমার প্রশ্ন আপনাকে, স্পিকার কি মনে করছেন টিএমসি ভেঙে যাবে, তাই নানান অজুহাত দিয়ে অভিষেক ব্যানার্জির লেখা চিঠি শোভনদেবকে লিডার অফ অপোজিশন করার ঠিক থেকে ফিরিয়ে দিলেন? না, এই প্রসঙ্গে বিধানসভার যিনি প্রশাসনিক প্রধান আছেন তিনি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে চিঠিটি অভিষেক ব্যানার্জির তরফ থেকে স্পিকারের কাছে পৌঁছেছে তার সঙ্গে কোনো অন্যান্য সাপোর্টিভ কাগজ নেই। সাপোর্টিভ কাগজ মানে যে বিধান পরিষদীয় দলের বৈঠক হবে, নিয়মটা কি, বিধান পরিষদীয় দলের বৈঠক হবে অর্থাৎ সমস্ত বিধায়কদের বৈঠক হবে, সেখানে তারা একজনকে নেতা হিসাবে মনোনীত করবেন এবং তারপরে তাকে লিডার অফ দি পার্টি হিসাবে চিহ্নিত করা হবে এবং তিনি পরবর্তীকালে তার নামটা ওই রেজলিউশন সমেত এবং তাতে বাকি যা প্রয়োজনীয় সই দরকার হয় বিধায়কদের, সেই সই সমেত দলের সাধারণ সম্পাদকের চিঠি যাবে। কিন্তু সেই রেজলিউশনটা কোথায়, কবে মিটিং হয়েছে? এবং প্রশাসনিক প্রধান তার প্রেস কনফারেন্সে বলেছেন এমনকি যে বৈঠকের কথা বলা হয়েছে, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে নেতা হিসেবে করা হয়েছে, সেই বৈঠকের তারিখটা পর্যন্ত ওই চিঠিটাতে নেই। তো এটা আইন উল্লেখ করে, রুল উল্লেখ করে, বিধানসভার রুল উল্লেখ করে প্রশাসনিক প্রধান জানিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণভাবে স্পিকারের অধিকার আছে এই কাগজগুলো চাইবার, তাই তিনি চেয়েছেন। কোনো নিয়ম ভঙ্গ হয়নি। সবকিছুই যদি হবুচন্দ্র রাজার গোপচন্দ্র মন্ত্রীদের মতো চলবে, এটা যদি এখনো অভিষেক ব্যানার্জি ভেবে থাকেন তাহলে তিনি ভুল করেছেন। অ্যান্টি ডিফেকশন ল এড়াতে কোন কোন ধরনের এমএলএ কে বেরিয়ে আসতে হবে অন্য পার্টি জয়েন করার জন্য? মানে তারা পারবে বেরিয়ে এসে জয়েন করার বেরিয়ে জন্য? আসতে হয়, এটা আলাদা কথা, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা তৃণমূলকে ভাবার দরকার যে তৃণমূল তাদের বিধায়কদের এক জায়গায় রাখতে পেরেছে কিনা। আর এই ডিফেকশন সংক্রান্ত বিষয়তে তৃণমূল কংগ্রেস অন্তত যেন কোনো কথা না বলে। পশ্চিমবঙ্গের বিধানসভাতে ডিফেকশন আইনকে, দল পরিবর্তন আইনকে যতভাবে মমতা ব্যানার্জি বুড়াঙুল দেখিয়েছেন, যতভাবে পদদলিত করেছেন, স্বাধীন ভারতের ইতিহাসে কোনো বিধানসভায়, কোনো বিধান পরিষদে, কোনো লোকসভা বা রাজ্যসভায় তা হয়নি। অতএব এই বিষয়ে যদি কোনো কথা বলে, আমি ব্যক্তিগতভাবে সুমোটো টাইপের একটা উদ্যোগ নেব যে ইউ শাট আপ। তৃণমূল কংগ্রেস শাট আপ। ডিফেকশন নিয়ে বিধানসভাতে কোনো কথা তোমরা বলবে না, তোমাদের কোনো অধিকার নেই এই বিষয়তে কথা বলবার। বছরের পর বছর এবং দশকের পর দশক ডিফেকশন আইনকে
বুড়াঙুল শুধু নয়, পদদলিত করেছে, ধর্ষণ করেছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস যেন আর দ্বিতীয়বার কোনো প্রসঙ্গ উত্থাপন না করে যে আমাদের দলের বিধায়কদের এই চেষ্টা করা হচ্ছে, ওই চেষ্টা করা, বেশ করেছে যদি কেউ করে। যদি ততগুলো এমএলএ বেরিয়ে এসে কংগ্রেস জয়েন করে, যেমন গুজব চলছে, তাহলে কি অন্য কোনো পার্টি থেকেই লিডার অফ অপোজিশন থাকবে না? একটা পার্টির এককভাবে কটা এমএলএ তো আপনি বলেই দিলেন। আমার প্রশ্ন, কতগুলো এমএলএ বেরিয়ে এসে কংগ্রেস জয়েন করতে পারে যেমন গুজব চলছে? গুজবের ওপরে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট হয় না, একেবারেই হয় না। আর যারা গুজব ছড়াচ্ছে তাদেরও বিধানসভার কার্যপদ্ধতি এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক অন্যান্য গতি প্রকৃতি সম্বন্ধে কতটা ধারণা আছে আমি জানি না। হুম। তবে আহ, কংগ্রেসের মধ্যে নাকি একটা বিশাল আশা জেগেছে যে হুম। অনেক বিধায়ক তাদের দিকে যাবে। হুম। এখন বিধায়করা দল পরিবর্তন করে বিরোধী দলে যাবে না শাসক দলে যাবে, সেটা বিধায়কদের ভাবনা ছিল, নয় কি? শাসক দল তো আর কংগ্রেস নয়, হুম। শাসক দল তো অন্য কেউ। অযথা তারা একটা বিরোধী দল থেকে আরেকটা বিরোধী দলে যাবে কেন, এটাও তো ভেবে দেখা দরকার। যে সমস্ত রাজনৈতিক রিপোর্টাররা রিপোর্ট করছে, শাসক দলে যোগ দেওয়ার জন্য, বা আমি জানি না কি কারণে, আপনি আমার থেকে বেটার বলতে পারবেন, প্রচুর টিএমসি লোকেরা অসম্ভব ভাবে সোচ্চার হয়েছে, মুখর হয়েছে ঠিক ওই 12টা বাজার পর থেকে। রিজু দত্ত থেকে শুরু করে ঋতব্রত বলুন, স্বর্ণকমল সাহা বলুন, আহ বহু লোকে সোচ্চার হয়েছে। এমনকি অর্জুন সিং মদন মিত্রকে পাশে নিয়ে বলছে, আরে মদন মিত্র তো যে কোনো দিন বিজেপি জয়েন করে যাবে, ও লাভ। তো আপনার কি মনে হয় যে একটা বিশাল, যদিও বিজেপি ভীষণ শক্তভাবে এটাকে হ্যান্ডেল করবে, ওরা স্ক্রিনিং কমিটিও বানিয়েছে যে কারা আসবে কারা আসবে না, কিন্তু আপনার কি মনে হয় যে টিএমসি থেকে কোনো বড়, বা বড় বড় ছোটর ব্যাপারে আমি যাচ্ছি না, কোনো নেতাকে বিজেপি নিতে পারে আগামীকালে? আমার মনে হয় না এখনই সেরকম কোনো প্রয়োজন আছে। হুম। বিজেপির তরফ থেকে সেরকম কোনো তাগিদও আছে। তাদের 207 বা 208 জন বিধায়ক কি করবে, আরো দুটো বাড়িয়ে তো কোনো লাভ নেই। আলটিমেটলি তো সরকার গড়াটা প্রয়োজন ছিল, সরকার তারা গড়েছেন। অযথা এই ধরনের জটিলতা সৃষ্টি করে সিট বাড়িয়ে অতিরিক্ত কিছু তো পাওয়া যাবে না। হুম। এখন তৃণমূলের লোকেরা যদি দল বেঁধে ভেঙে গিয়ে এসে ওরকম ভাবে আহ আসামের কোনো হোটেলে চলে যায়, হুম। সেটা তৃণমূলের নেতারা ঠিক করবে। তারপরে তখন প্রশ্ন আসবে বিজেপি কি করবে বা করবে না, বা বিজেপিকে অ্যাপ্রোচ করা হচ্ছে না কংগ্রেসকে অ্যাপ্রোচ করা হচ্ছে, এটা তখনকার বিষয়। হুম। এমনিতে বিজেপির সরকার চালাতে গেলে যা যা প্রয়োজন সবই আছে। হুম। অযথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিভিন্ন জায়গাতে ডিফেকশন লকে, আমি যেটা বললাম যে বেসিক্যালি সি রেপড অ্যান্টি ডিফেকশন ল অফ দি কান্ট্রি। তো এই করে ওখানকার বিধায়ককে, ওখানকার অমুককে, এখানকার তমুককে নিয়ে আসা, তো কোনো মানে নেই। কারণ ওনার কাছেও সাফিসিয়েন্ট নাম্বার অফ বিধায়ক ছিল, বিজেপির কাছেও আছে। এখন উনি যদি লুম্পেন পলিটিক্স করেন, বিজেপি সেটা করবে বলে তো আমার মনে হয় না। ইট ইজ আপ টু দ্য তৃণমূল কংগ্রেস টু ডিসাইড, বা বিধায়ক অফ দ্য তৃণমূল কংগ্রেস টু ডিসাইড যে তারা কতজন একসঙ্গে আসবে, কতজন একসঙ্গে এসে কোন রাজ্যে গিয়ে আশ্রয় নেবে, হিমাচল প্রদেশে গিয়ে বা ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় নেবে, না আসামে গিয়ে আশ্রয় নেবে, এটা তাদের বিষয়। প্রসেনজিৎ, আরেকবার ফেরত যাব অভিষেক ব্যানার্জির চিঠির ওপরে। অভিষেক ব্যানার্জি তার চিঠির সাথে কেন ফর্মাল রেজলিউশন মেম্বারসদের সিগনেচারের সাথে পাঠায়নি? সাইন রেজলিউশন না পাঠানো কি আগত, নাকি নিছক ভুল, না আরো গভীর কিছু ব্যাপার? না, দুটো ব্যাপার হতে পারে। এক হচ্ছে কিছু জানে না, না জানাটাই স্বাভাবিক। হুম। 2 নম্বর হচ্ছে ওই একই ব্যাপার, ওদের ধারণা যে 15 বছর এই ছেলেটি আমাদের সামনে হাফ প্যান্ট পরে ক্রিকেট খেলতো বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে, তখন থেকেই ওর পিসি ক্ষমতায় আছে। তার কারণ হচ্ছে যে হয় রেলমন্ত্রী, নয় অমুক, নয় তমুক, কিছু না কিছু ভাবে তিনি ক্ষমতায় আছেন, যার ফলে এ কোনোদিন নিজের পায়ে হাঁটতে শেখেনি, একা একা রাস্তা পেরোতে শেখেনি, যার ফলে ও জানেও না হয়তো যে এর সঙ্গে রেজলিউশনের কপি পাঠাতে। আর যদি জানে তা সত্ত্বেও পাঠায়নি,
তাহলে হতে পারে যে ওর নিজেদের বিধায়কের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তাই বুঝে উঠতে পারছে না যে এরকম আদৌ পাঠানো যায় কি যায় না। আহ, এখন যদি স্পিকার হঠাৎ বলে বসেন যে ইয়ে করতে হবে, একটা আমরা একটা কিছু মোশন চালাবো যেখানে ডিভিশন হবে, এবং ডিভিশনের উপরে নির্ভর করবে যে তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না, মানে তৃণমূল কংগ্রেসের কতজন বিধায়ক সেই ডিভিশনের উপরে ভোট দিল, হুম। এমন একটা বিল, এমন একটা ফিনান্স বিল হোক, এমন একটা কিছু একটা বিষয়, তখন বোঝা যাবে যে তৃণমূলের কতজন বিধায়ক সত্যি করে তাদের দলের হুইপ মানছে বা মানছে না, এবং বোঝা যাবে যে কেন অভিষেক ব্যানার্জি এরকম কোনো রেজলিউশনের চিঠি সঙ্গে দিতে পারেননি বিধায়কদের সই সঙ্গে। কতদিন স্পিকার লিডার অফ অপোজিশনকে আটকাতে পারবেন? অভিষেক ব্যানার্জি কি এমএলএ দের রেজলিউশনের সাথে চিঠি পাঠালে স্পিকার লিডার অফ অপোজিশন শোভনদেব চ্যাটার্জিকে অ্যাপয়েন্ট করতে বাধ্য হবে? হ্যাঁ, ন্যাচারালি সেটা তো নিয়মের মধ্যেই পড়ে। সেটা পড়ছে। যা যা নিয়ম আছে সেগুলো মানলে তো কিছু করার নেই, কারণ তাদের প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক আছে এখনো পর্যন্ত, হুম। এবং এই রুলস রেগুলেশন গুলো মানলে আমার মনে হয় না স্পিকারের ক্ষেত্রে আর কোনো, স্পিকারেরও তো একটা সীমাবদ্ধতা আছে। তিনি নিয়ম যখনই পালিত হয়ে যাবে তখন তারপরে যদি, এটা তো আর মানে পূর্বতন সরকারের বিমান বন্দ্যোপাধ্যায় নয়, এখন তার নাম নিয়ে আমি বলতে পারি কারণ আগে তিনি স্পিকার ছিলেন বলে অনেক কিছু বলা যেত। মানে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘর থেকে বেরিয়ে ডান দিকের দরজা দিয়ে অধিবেশন কক্ষে ঢুকবেন না বাঁ দিকের দরজা দিয়ে অধিবেশন কক্ষে ঢুকবেন, এটাও নির্ভর করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর। হুম। তো এটা তো আর রথীন বোস নন। তো রথীন বোস তার প্রাজ্ঞ এবং তার জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে তিনি আহ, এই চিঠির ইয়ে চেয়েছেন, এবং হলে নিশ্চয়ই গণতান্ত্রিক নিয়ম মানা হবে। বিধানসভাটাকে তো আর ওই একটা বাবার রাজত্ব করবার জন্য বিজেপি সরকার চালাচ্ছে না বলেই আমার ধারণা। একদম রিসেন্ট ডেভেলপমেন্ট গতকালের, মালা রায় ছেলেকে নিয়ে আত্মসমর্পণ করেছে। নেপথ্যের কাহিনী কি? কিছুই না, এটা সব ভয়। তারপরে কি হবে সেটা পরের ব্যাপার, রাজনৈতিক বিষয়ে আমি ঢুকবো। এই মুহূর্তে এরা চাইছে যে যা যা নিজেদের অপরাধগুলো আছে, যা যা খারাপ কাজ এরা করেছে, সেগুলো অন্তত দ্বিতীয় বা তৃতীয় লোকের মাধ্যমে জনগণের মধ্যে না আসে। ভাই চল, ছেলেকে বলেছে আমরা স্যারেন্ডার করে ব্যাপারটা মিটিয়ে দিই, যাতে বদনামের ভাগিদার না হতে হয়। হয়তো তিনি সামাজিক বদনামকে এখনো ভয় পান, অন্যান্য তৃণমূল নেতাদের মতো নন বা নেত্রীদের মতো নন, তাই এটা হয়তো করেছেন। এর পিছনে যদি কোনো রাজনৈতিক বিষয় থেকে থাকে, সেটা তো বিজেপি, উনি তো সাংসদ, বিজেপির সংসদীয় দলের লোকেরা বুঝবে যে এর পিছনে কোনো রাজনীতির কারণ আছে। সে তো কাকলি দস্তিদারকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে বলে শুনেছি আমি। তো এই সাংসদদের বিষয়ে আমি ছোট্ট সাংবাদিক, আমি কলকাতায় বসে সাংসদদের বিষয়ে আমি কিছু জানি না।